আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, তো এইখানে আমি একটা রাখছি, আমার ভোকাল রাখছি। অটো টিউন ধরেন অফ করে দিলাম। सुने हमने माना कि जन्नत बहुत है हंसी छोड़ कर हम मदीना न जाए कहीं। আচ্ছা, তো এটাকে প্রথমে কি করতে হবে, ট্র্যাকে অ্যাসাইন করে দিলাম। তারপর একটা অটো কি নিয়ে, প্রসেসগুলো সেমই। আপনার অটো কি মেলানোর জন্য আপনাকে একটু এখানে সময় দিতে হবে যে কোন স্কেলটা আমাকে দেখাচ্ছে। এখানে যে প্রথমবারই অ্যাকুরেটটা দেখাবে বিষয়টা তা না। প্রথমে দেখা যাচ্ছে একটা দেখালো, পরবর্তীতে আরেকটা দেখাতে পারে। এই কারণে আপনার বারবার ভোকালটা চালায় এই জিনিসটা শুনতে হবে যে কি দেখায়, এখানে কি দেখায়। বুঝতে পারছেন? তো এটা যদি আমরা একটু বাজাই দিই। हमने माना कि जन्नत बहुत है हंसी। আমি জানি আমি যে স্কেলে গাইছি এটা হচ্ছে ডি মেজরে গাইছি। এখন দেখি অটো কি আমাদের কি দেখায়। हमने माना कि जन्नत बहुत है हंसी छोड़ कर हम मदीना न जाए कहीं। यूँ तो जन्नत में सब है मदीना नहीं। यूँ तो जन्नत में सब है मदीना नहीं। और जन्नत मदीने में मौजूद है। আচ্ছা, এখানে প্রথমে দেখালো হচ্ছে এ মাইনর বা এ মেজর, তারপরে দেখাচ্ছে আবার ই মাইনর। তো দেখলাম আমরা যে এখানে দুই রকম দেখাচ্ছে। তখন আমরা কি করব, আবার শুনবো, আবার প্লে हमने করবো এই জিনিসটা। माना कि जन्नत बहुत এভাবে है কয়েকবার প্লে हंसी করতে হবে যে কোনটা আসলে छोड़ অ্যাকিউরেট कर আসে, हम কোনটা বেশি সময় ধরে मदीना আসতেছে। न जाए कहीं। यूँ तो जन्नत में सब है मदीना नहीं। यूँ तो जन्नत में सब है मदीना नहीं। और जन्नत। আচ্ছা, এখন দেখেন আবার এফ শার্প মাইনর দেখাচ্ছে। এই হ্যাশ এই জিনিসটা হচ্ছে এফ শার্প। মিউজিক থিওরিতে এগুলো আরও ক্লিয়ার হবেন। আচ্ছা, তো আমরা প্রথমে দেখলাম এ মাইনর, না এ মেজর দেখলাম প্রথমে। তো আমরা এ মেজর দিয়ে প্রথমে ট্রাই করব যে কি হয় দেখি। এখানে আমি আগে থেকে সেট করে রাখছিলাম কারণ আমার এটা হচ্ছে ডি মেজর স্কেলে আমার গাওয়া। তো এর অনুযায়ী যদি আমি এ মেজর দিই, প্রথমে যেটা আমাকে শো করেছিল, তাহলে দেখি কি হচ্ছে। हमने माना कि जन्नत बहुत है हंसी छोड़ कर हम मदीना न जाए कहीं। আচ্ছা, বিষয়টা দেখলাম যে হালকা হালকা একটু ভেঙে ভেঙে যাচ্ছে আমার, কারণ এই মেজরের সাথে আমার ভোকালটা কি হচ্ছে না, সেট হচ্ছে না। তখন আমরা কি করব, তখন আবার এফ শার্প মাইনর আমাকে দেখাইছে। এফ শার্প মাইনরটা আমরা এখানে সেট করে দেবো, দেখি এখন কি হয়। हमने माना कि जन्नत बहुत है हंसी छोड़ कर हम मदीना न जाए कहीं। यूँ तो जन्नत में सब है मदीना नहीं। यूँ तो जन्नत। আচ্ছা, এফ শার্প মাইনর যখন আমরা দেখলাম, তখন বুঝলাম শোনার পর যে কিছু কিছু জায়গায় সেট হয়েছে, আবার হালকা হালকা জায়গায় একটু মিসবিহেভ করতেছে, মানে ভেঙে গেছে অটো টিউনটা। তারপরে এসটা আমরা কি বলছিলাম, তারপরে এসটা আমরা দেখবো হচ্ছে পিচ কারেকশনের যে পিচ কারেকশন আমাদেরকে কি রেজাল্ট দেয়, যে কোন স্কেল আছে আমার এটা। এই যে পিচ কারেকশনে যায় দেখলাম কি আমরা ডিতে আছে, ডি এ মেজর স্কেলে যে কি দেখলাম ডি মেজর আছে। তো আমরা এই অ্যামাউন্টটা এখান থেকে সেট করে দিলাম, কারণ অ্যামাউন্টটার কোনো গরমিল হয় না, অ্যামাউন্ট যেটা সেটা ঠিকভাবে আসে। তো আমরা এই অ্যামাউন্টটা এখানে বসাই দিলাম। তারপরে এইগুলো যখন আমরা মিলাতে পারলাম না, তখন আমরা কি করব, থার্ড স্টেপটা হচ্ছে আমরা পিচ কারেকশনে যা স্কেলে যা দেখবো স্কেল কি ডি মেজর আছে। তো এখন যদি আমি এটাকে ডি মেজরে করে দিই, এখন যদি শুনি, हमने माना कि जन्नत बहुत है हंसी छोड़ कर हम मदीना न जाए कहीं। यूँ तो जन्नत में सब है मदीना नहीं। यूँ तो जन्नत में सब है मदीना नहीं। और जन्नत मदीने में मौजूद है।
এখন দেখলেন কি হলো, এটি কিন্তু অটোটিউনটা একদম পারফেক্টভাবে আমার ভোকালের সাথে সেট হয়ে গেল। তো অটোটিউন মূলত বাছাই করার প্রসেসটা এই 3 ধরনের। প্রথমে কি করলাম আমরা, প্রথমে অটো কির দ্বারা দেখলাম যে অটো কি কোন কোন স্কেলগুলো আমাদেরকে দেয়, সেই স্কেলগুলো বসায় দেখলাম যে কি হয়। প্রথমে কিন্তু আমাদের এই পয়েন্টটা বসায় নিতে হবে যেখানে কত পয়েন্ট দেখাচ্ছে। বসায় নেওয়ার পর যে স্কেল দেখাবে ওই স্কেল আমরা এখানে সেট করে দিয়ে দেখলাম যে হয় নাকি। তো আমরা এক একটা দেখলাম যে একটা একটু একটু হচ্ছে, আরেকটা একটু সমস্যা হচ্ছে, আরেকটা একটু একটু মিসবিহেভ করতে, মানে ভেঙে যাচ্ছে অটো কিগুলো। তারপরে আমরা থার্ড স্টেপে যাই, যখন পিচ কারেকশনে দেখলাম স্কেল কি দেখাচ্ছে, স্কেল আমাদের দেখাইছিল ডি মেজর। ডি মেজর যখন আমরা বসালাম, থার্ড স্টেপের কাজটা করলাম, তখন দেখলাম যে না, আমাদের ভোকালটার মধ্যে অটোটিউন পারফেক্টভাবে বসে গেছে। তো অটোটিউন বসানোর এই 3টা স্টেপ আমাদের ফলো করতে হবে। ফার্স্ট, অটো কি দ্বারা যেই কয়টা ফাইন্ড আমাদেরকে দেখাবে স্কেল, সেই কয়টা বসায় বসে দেখতে হবে। তারপরে থার্ড নাম্বারে যা হচ্ছে পিচ কারেকশনে যা দেখতে হবে যে স্কেলটা আমাদের কি দেখাচ্ছে। এইভাবে আচ্ছা ভাই, করে পিচ মূলত দেখতে হবে। কারেকশনের পিচ কারেকশনের দুই একটা কি যেটা দেখায় সেটাই অটো টিউন আসে, কিটা খুঁজে পাওয়া যায় না, তখন কি করা যাবে? ও, খুঁজে পাওয়া যাবে অবশ্যই। এই যখন আমি পিচ কারেকশনে যাই, দাঁড়ান, এই তো স্কেলে এই যে ডি মেজর, এই যেই কয়টা স্কেল সেই কয়টা স্কেলে এখানে আপনি দেখতে পারবেন। কখনো কখনো দেখবেন যে এই যে এফ শার্প এখানে যেটা আছে, আমি যদি এখানে মাইনার করে দিই তাহলে এফ শার্পটা আছে। কখনো কখনো এই সমস্যা হবে, সেটা হচ্ছে এখানে যে স্কেলটা পাবেন, যেগুলো শার্প ছাড়া, অর্থাৎ হ্যাশ যে জিনিসগুলো আছে এটাকে বলা হয় শার্প। এই শার্প ছাড়া যে কয়টা স্কেল আছে এই কয়টা স্কেল এখানে পাবেন। কিন্তু কখনো কখনো এই শার্পওয়ালা স্কেল যেগুলো, যেমন এখানে সি শার্প আছে, ডি শার্প আছে, এফ শার্প আছে, এইগুলো কখনো কখনো অটোটিউনে থাকে না মেজর মাইনরের ক্ষেত্রে। তখন আপনি শার্প না ইউজ করে জাস্ট ওই শার্পের, অর্থাৎ যেখানে এফ শার্প আছে তখন আমরা ইউজ করব এফ, যদি এফ শার্প না পাই। আবার ডি শার্প আছে, তখন দেখা যাচ্ছে ডি শার্প পাচ্ছি না এখানে খুঁজে, তখন আমরা ডি শার্পের যে ডি আছে ওই ডিটাকে ইউজ করব। আচ্ছা, তো এই 3টা স্টেপ ফলো করার পর যখন দেখতেছি না, এই 3টা স্টেপ ফলো করার পর কাজটা হচ্ছে যে স্কেলটা সেট করার পর আমার অটোটিউনটা মোটামুটি একটা অ্যাভারেজে বসে গেছে, কিন্তু টুকটাক যখন সমস্যা দেখা দিচ্ছে অটোটিউন, ওই কাজটা আমরা করব হচ্ছে পিচ কারেকশনের মাধ্যমে। তো বুঝতে পারছেন, অটোটিউনে মূলত এই 3টা স্টেপ ফলো করার পর পিচ কারেকশনে যাবেন আপনারা। ওকে, ক্লিয়ার এই ব্যাপারে মোটামুটি? জি ভাইয়া, আচ্ছা, সমস্যা হলে জানাবো আবার। হ্যাঁ অবশ্যই জানাবেন। তাহলে আমাদের কি হলো, অটোটিউনের কাজ আমাদের শেষ। তারপরে তো লেভেলিং, সাউন্ড ডিজাইনিং, এগুলো মানে সাউন্ড লেভেলিং, তারপরে আরও যে সকল কাজ আছে সেগুলো তো আগে দেখাইছি। এখন আমরা আলোচনা করব হচ্ছে অটোমেশন নিয়ে। এই অটোমেশন জিনিসটা কি? তো অটোমেশন জিনিসটা হচ্ছে আপনি ভোকালে কোনো ফেড ইফেক্ট দিতে চাইলেন, ফেড মানে আস্তে করে ভোকালটা শেষ হয়ে যাবে কিংবা আস্তে করে শুরু হয়ে যাবে, সেই সকল জায়গায় আমরা ফেড ইফেক্ট দিই। তো ফেড ইফেক্ট দেওয়ার জন্য অটোমেশন কাজ করতে হয়, অটোমেশনের। তো এখানে যে আমার ভোকালে যদি আমি শুনি, দেখেন हमने একটু জোরে দিই সাউন্ডটা, हमने माना हमने এখানে হামনে হামনে এরকম হয়ে আসছে। তো আমি চাচ্ছি যে আমার এখানে হামনে না আসে, আস্তে করে শুরু হবে, হামনে এভাবে করে শুরু হবে, যাতে সাউন্ডটা আস্তে করে উপর দিকে চলে আসবে। একটা নাসিদ যখন শুরু হবে কিংবা নাসিদের ব্যাকগ্রাউন্ডে যে প্যাডিংগুলো বাজে, তো প্যাডিং যখন বাজে তখন দেখবেন আস্তে করে সাউন্ডটা কমের থেকে জোরে জোরে হয়ে আসতেছে প্যাডিংটা। যখন প্যাডিং তৈরি করা হয় তখন কিন্তু সাউন্ডটা এরকম থাকে না, ওই জিনিসটা একটা ফেড ইফেক্ট দিয়ে এটা তৈরি করতে হয়। এটা এক একটা সফটওয়্যার এক এক রকম। আমরা এফএল স্টুডিওতে হচ্ছে অটোমেশন দ্বারা তৈরি করি, আবার যদি স্টুডিও ওয়ানে কাজ করা হয় তখন স্টুডিও ওয়ানে হচ্ছে এই ভোকাল যে ফাইলটা, সে ফাইলের এইখানে একটা চিহ্ন থাকে, এই চিহ্নটা সরাই দিলে ফেড ইফেক্ট হয়ে যায়, ওইখানে আমাদের অটোমেশনের মতো অত কাজ করতে হয় না। তো এফএল স্টুডিওতে এই কাজগুলো করার জন্য অটোমেশন ইউজ হয়। তো অটোমেশন ইউজ করার 2টা পদ্ধতি। একটা হচ্ছে এই যে আমরা চ্যানেলে দিলাম, ট্র্যাক 1-এ আছে এখন আমার ভোকালটা। তা আমি যদি চাই যে এই ট্র্যাক 1-এ আমার যতগুলো ভোকাল, প্রত্যেকটা ভোকালে এই অটোমেশনটা সেট করব, তখন আমাদেরকে এই যে নবটা আছে সাউন্ড আপ ডাউন করার, এই নবে আসে এখানে ক্রিয়েট অটোমেশন ক্লিপ, এখানে চাপ দিতে হবে। তো আমরা এখানে চাপ দিব না, কি কারণে বলতেছি দেখেন। তো আমি চাচ্ছি এখান থেকে যে এই ক্লিপটা আছে আমার, এই লাইনটা শুনি একবার। हमने माना कि जन्नत बहुत है हंसी छोड़ कर हम আচ্ছা, এইখানে যেই লাইনটা আছে
আমি চাচ্ছি যে এই লাইনটা আমার এই লাইনটা শেষ হওয়ার সাথে সাথে শুরু হবে, যেমন শোনা যাবে এরকম যে জানো মানে লেট সাপোজ এরকম শোনা যাবে যে নিচ থেকে একটা আওয়াজ আরেকটা চলে আসছে, আরেকটা শুরু হচ্ছে এরকম। তো এই জিনিসটা করার জন্য আমরা কি করব দেখেন, এই যে এই লাইনটা আমরা কাট করে নিলাম, কাট করে নেওয়ার পর এই লাইনটাকে আমরা কাট করে নিলাম। তা আমরা কি চাচ্ছি যে এই লাইনটা আমার এই লাইনটা শেষ হওয়ার সাথে সাথে মনে হবে যেন নিচ থেকে আরেকটা লাইন শুরু হয়েছে এরকম, हंसी छोड़े দেখেন। बहुत है हंसी छोड़े এইভাবে যদি আমি রেখে দিই তাহলে শুনতে দেখেন কেমন একটা লাগতেছে, बहुत है हंसी छोड़े মানে এটা শেষ না হতে কেমন যেন মনে হচ্ছে আরেকটা শব্দ জোরে একটা আসতেছে। তো আমরা এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি যে সফটভাবে শব্দটা আবার এই লাইন শেষ হওয়ার আগে এই লাইনটা শুরু হয়ে যাবে এরকম একটা সাউন্ড। তো এই সাউন্ডটার জন্য আমাদের কি করতে হবে, আমরা যে ফাইলটা নিয়েছিলাম আমরা কিন্তু এই ফাইলটা কাট করলাম এখান থেকে। তো কাট করার পরেও আমি যদি দেখেন এইখান থেকে ট্র্যাক 2তে দিই, দেখেন এটা যখন ডবল ক্লিক করলাম এটাও কিন্তু ট্র্যাক 2তে চলে গেছে, আবার এটা যখন ডবল ক্লিক করলাম এটাও ট্র্যাক 2তে চলে গেছে। তার মানে কি বুঝলাম আমরা, এই ফাইলটা কাট করার পরেও এই ফাইলটা একে অপরের সাথে কিন্তু কানেক্টেড। বুঝতে পারছেন বিষয়টা, এই ফাইলটা কিন্তু একে অপরের সাথে কানেক্টেড। কারণ কেন কানেক্টেড, যদি আমি এটাকে চেঞ্জ করে দিই ট্র্যাক, তাহলে কিন্তু এইটারও চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক, আবার এইটারও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাকে আবার 1 করে দিলাম, তাহলে কি বুঝলাম আমরা, যে এই যে ভোকাল ফাইলটা ছিল এই ফাইলটা কিন্তু একে অপরের সাথে আমরা এই কাট করার পরেও কানেক্টেড হয়ে আছে। তার মানে এরা বোঝাচ্ছে যে এরা একটা ফাইলই। আমি এটাকে যেই যেই ট্র্যাক অ্যাসাইন করে দিচ্ছি এইটাও সেই ট্র্যাক অটোমেটিক্যালি অ্যাসাইন হয়ে যাচ্ছে। তা আমি যদি চাই যে এইখানে একটা অটোমেশন তৈরি করব, তৈরি করে এখানে সাউন্ড আস্তে করে শুরু হবে আর লাস্ট আমার যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা সাউন্ড আস্তে করে কমে যাবে। তো এখানে যদি আমি কমাই দিই, একটু খেয়াল করেন, এখানে যদি আমি কমাই দিই সাউন্ডটা, তাহলে কিন্তু এই ভোকালের সাউন্ডটা কমে গেল। আর যদি এই ভোকালটা এর সাথে কানেক্টেড থাকে তাহলে কিন্তু এখানে যে আমি কমাই দিলাম এখানে কিন্তু অফ হয়ে গেল এই সাউন্ডটা, তাহলে কিন্তু আর এই ভোকালটা বাজবে না। কেন বাজবে না, কারণ এইটার সাথে কিন্তু এটা কানেক্টেড। আমি তো এখানে অটোমেশন করে আমি সাউন্ডটাকে অফ করে দিলাম, তাহলে কিন্তু এইটা বাজবে না, তারপর এরপরে এইগুলোও বাজবে না। কেন বাজবে না এটা অবশ্যই এখন বুঝে গেছেন, সেটা হচ্ছে এই ভোকালটা এই ফাইলটাতে কাট করার পরেও কিন্তু এরা একে অপরের সাথে কানেক্টেড হয়ে আছে আমার। তো এই কারণে আমরা কি করতে পারি, এই কারণে আমরা এক একটা যেই কাট অংশগুলো আছে এই অংশগুলো নতুনভাবে ক্রিয়েট করব। নতুনভাবে কীভাবে ক্রিয়েট করব দেখেন, এইখানে যে আমি ক্লিক করতেছি আমি চাচ্ছি যে এটা একটা আমার নতুনভাবে থাকুক, এটা আরেকভাবে থাকুক, এটা আরেকভাবে থাকুক, অর্থাৎ আমি এইগুলো আলাদা আলাদাভাবে কাজ করতে চাই, আলাদা আলাদা হবে। যে এটাকে যদি আমি অফ করে দিই এখানে আসে সাউন্ডটা, যেন এটা উপর কোনো এই সাউন্ডটা অফ করার ইফেক্ট না পড়ে, অর্থাৎ এর নতুন একটা ফাইলের মতো কাজ করবে। তো এটা কীভাবে করতে হয় দেখেন, এখানে ক্লিক করার পর এই দেখেন মেক ইউনিক অ্যাজ স্যাম্পল, এখানে ক্লিক করতে হবে। এখানে নামটা দেখেন, এই যে এখানে একটা নাম দেখেন, এই নামের পর খেয়াল করবেন যে এটা দেওয়ার পর আমাদের কি হয়, মেক ইউনিক অ্যাজ স্যাম্পল। এখানে যখন ক্লিক করলাম তারপরে একটা ফাইল দেখাবে যে কোন ফোল্ডারে আপনি এইটা সেভ চাচ্ছেন। তো আমি এটাকে সেভ করে দিলাম। এখন দেখেন এই যে নামটা চেঞ্জ হয়ে গেছে, পার্ট 1। এটার কি ছিল, এটার একটা নাম ছিল, এখানে কিন্তু পার্ট 1 লেখা আসছে, তার মানে এটা আমার এটার সাথে আলাদা হয়ে গেছে। এখন যদি এখানে আমি ট্র্যাক অ্যাসাইন করে দিই 2, 3 কিংবা যেটাই হোক, তাহলে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়নি, এটা ট্র্যাক 1-এ আছে। তার মানে কি বুঝলাম আমরা, এটা এখন নতুন একটা স্বাধীন একটা ফাইল, স্বাধীন একটা ভোকালের লাইন। এটা এই লাইনের সাথে কানেক্টেড না, কিংবা এই লাইনের সাথে কানেক্টেড না। এটাই যদি ট্র্যাক 4-এ দিই দেখবেন এটা এখন কোন ট্র্যাকে থাকবে দেখি বলেন তো, কে বলতে পারবেন যে এটা আমি যে এই ট্র্যাকে দিলাম এইটা এখন কোন, আচ্ছা দেখাই দিলাম, যাই হোক প্রথম ট্র্যাকে থাকবে না। কারণ হচ্ছে আমি কিন্তু এইটাকে ইউনিক করলাম, অর্থাৎ এটা আমার নতুন একটা ফাইল, এটাকে কিন্তু ইউনিক করিনি, অর্থাৎ এটা কিন্তু এর সাথে অলরেডি কানেক্টেড এখনও আছে, কারণ আমি এটাকে ইউনিক করছি, এটাকে ইউনিক করিনি। তো এটা এখন স্বাধীন, এ কিন্তু এখন স্বাধীন না, এর সাথেই লাগে আছে, এখন পরাধীন। তাহলে এটাকে যদি আমি দেখেন 5-এ দিলাম ট্র্যাক, শুধুমাত্র প্রথমটাই স্বাধীন, প্রথমটা হ্যাঁ, এরা এক একটা নিজস্ব স্বাধীনতা বজায় রাখতেছে, এটা একটা আলাদাভাবে স্বাধীনভাবে আছে, কিন্তু এ হলো আলাদাভাবে স্বাধীনভাবে আছে। এটাকে আমরা আলাদা করে দিলাম যে তুমি আলাদাভাবে স্বাধীন, তুমি এদের সাথে কোনো ধারণা, তুমি নিজের মতো কাজ করবা। কিন্তু একে কিন্তু আমরা আলাদা করিনি, এর সাথেই যুক্ত আছে। তা আমি যদি একে ট্র্যাক 5-এ দিই দেখবেন এটাও ট্র্যাক 5-এ আছে, কিন্তু
এ কিন্তু ট্র্যাক ওয়ানে আছে। এ এখন এদের কোনো অনুমতি মানবে না, মানে এ নিজের মতো স্বাধীন। আমরা যদি চাই যে এটাকে আমরা স্বাধীন করে দিব কিংবা এটাকে আলাদাভাবে কাজ করব, তখন আমরা এটাকেও আবার ইউনিক করে দিব বিভিন্ন কাজের সুবিধার্থে। চাচ্ছি আমরা এই লাইনটা আবার এই লাইনের পর থেকে শুরু হোক, মানে এই লাইনে নতুন একটা অটোমেশন আমি কাজ করব, তখন আমাকে এটাকে কাট করে আবার এটাকে ইউনিক করতে হবে, ইউনিক অ্যাজ এ স্যাম্পল। কীভাবে করব? এখানে এসে এই যে মেক ইউনিক অ্যাজ স্যাম্পল, এটা দেওয়ার পর এই নামটা খেয়াল করবেন, দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন আসেন আমরা অটোমেশন তৈরি করি। অটোমেশন কিভাবে করব? এক একটা ফাইলের উপর আমি যে জিনিসটা বললাম সেটা হচ্ছে অটোমেশন করি আমরা কখন, যে ভোকালে ফেড একটা এফেক্ট দেওয়ার জন্য। তো ফেড ইফেক্ট অবশ্যই ভোকালের লাইন অনুযায়ী ফেড ইফেক্ট হবে। যেমন আমি চাচ্ছি যে এই যে শুরু হবে আমার লাইনটা, এই শুরুটা আস্তে করে সাউন্ডটা উপর দিকে আসবে, যে আমি যে শুরুতেই জোরে গাইছি हमने माना हमने माना कि তো আমি যাচ্ছি এই সাউন্ডটা আস্তে করে আস্তে করে শুরু হবে এই জন্য। তো এইটা দেওয়ার জন্য এখানে ক্লিক করব, ক্লিক করার পর এটা শর্ট ফর্ম, এইখানে দেখেন অটোমেট লেখা। আবার দেখেন এখানে ক্লিক করার পর এই যে অটোমেশন সেকশন আছে, এই সেকশন আসার পর দেখবেন অটোমেট। অটোমেটে যাওয়ার পর এই প্যানিং এই জিনিসটা আমাদের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে ভলিউম। আমরা কি চাচ্ছি? ভলিউমটা আস্তে করে উপর দিকে আসবে, ভলিউমটাকে আমরা অটোমেশন করতে চাচ্ছি। আচ্ছা, যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করছেন, আপনাদের এখানে কেউ আছে ভিডিও এডিটিং নিয়ে কাজ করছেন এর আগে? হালকা পাতলা করি ভাই আমি। আচ্ছা, তো ভিডিও এডিটিং যদি কেউ প্রিমিয়ার প্রোতে করে থাকেন, ওইখানে আমাদের একটা অপশন থাকে কি ফ্রেমিং। কি ফ্রেমিং জিনিসটা কি? যখন একটা লেখাকে আমরা অ্যানিমেশন করতে চাই, যে ডান দিক থেকে বাম দিকে আসবে কিংবা জুম থেকে জুম আউট হবে, ছোট থেকে বড় হবে, ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে নড়াচড়া করতেছে লেখাগুলো, তো এই জিনিসগুলো হচ্ছে অ্যানিমেশন করা হয়। তো এই অ্যানিমেশন শব্দ থেকে হচ্ছে অটোমেশন জিনিসটা আসছে অ্যানিমেশন শব্দ থেকে, অর্থাৎ আমরা ভোকালটারও অ্যানিমেশন করব। এই অ্যানিমেশনটা কীভাবে করব? কি ফ্রেমিংয়ের মাধ্যমে। তো ভিডিও এডিটিংয়ের ভাষায় জিনিসকে বলা হয় কি ফ্রেমিং, আর সাউন্ড ডিজাইনের ভাষায় আমরা এটাকে বলবো অটোমেশন। তো অটোমেশন আমরা কিভাবে করব? ভলিউম, অর্থাৎ আমরা ভলিউমটাকে একটা কি ফ্রেম করব, ভলিউমটার একটা অ্যানিমেশন ক্রিয়েট করব, মানে ফের একটা ইফেক্ট হবে। এখানে যা আমি ক্লিক করব, তখন দেখেন এটার কালারটা চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ আমি শুরুর ক্লাসে কি বলছিলাম, এখানে আপনার কি ফাইলগুলো থাকবে, এখানে আপনার অটোমেশনের ফাইলগুলো থাকবে, এখানে আপনার রেকর্ডেড ফাইলগুলো থাকবে, এখানে আপনার প্যাটার্নের ফাইলগুলো থাকবে, অর্থাৎ যে বেজ দিবেন কখনো কখনো কিংবা প্যাডিং দিবেন, ওইগুলোর প্যাটার্নের ফাইলগুলো থাকবে। তো আমরা যখন এটা দিলাম তখন এই ফোল্ডার অটোমেটিক্যালি ওপেন হয়ে গেল এবং এখানে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। অর্থাৎ এই ফাইলটাকে যদি আমি এখন ডিলিট করে দিই, আমার উপর থেকে কিন্তু অটোমেশনটা ডিলিট হয়ে গেল। তার মানে যেই ভোকালে আপনি অটোমেশনটা ক্রিয়েট করবেন, ওই ভোকালের নাম অনুযায়ী এখানে অটোমেশনের একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। আপনি এখানে দেখে বুঝতে পারবেন যে এই অটোমেশনটা আমি কোন ইয়েতে কাজ করছি। আচ্ছা, আবার দিলাম এখানে অটোমেশন, এই যে লাইনটা দেখতেছেন, এই লাইনটা মূলত ভলিউম, এই উপরের লাইনটা না, এই যে সাদা যে লাইনটা, একটু বড় করে দিই। আচ্ছা, এই যে নিচে সাদা লাইনটা, এই লাইনটা হচ্ছে অটোমেশন, এটাকে আমরা নাড়াচাড়া করে আপ ডাউন করে ফেড ইফেক্ট একটা ক্রিয়েট করব। আচ্ছা, তা একটু জুম করে দিই। তো এইখানে এরা কিন্তু এই যে এক একটা বার আছে, বার এক একটা লাইন, এই লাইন অনুযায়ী কাজ হয়। এগুলোর কিভাবে কাজ হয়, এখানে দেখেন যখন আমি মাউস নিচ্ছি তখন এখানে একটা গোল চিহ্ন আসতেছে, এই যে এটাকে আমি ধরতে পারতেছি, এই দেখেন ধরে নিচে নিতে পারতেছি, উপরে নিতে পারতেছি। তো এই জিনিসটাই মূলত সাউন্ড। তো এখানে যদি আমি নিচে নিই তাহলে দেখেন আমরা কিন্তু ফুল সাউন্ডটাই একদম পুরোটা ডাউন হয়ে গেল। এখন যদি বাজার শুনতে পারবেন না। हमने माना कि जन्नत बहुत है हंसी দেখছেন জিনিসটা কি হলো, আস্তে করে কিন্তু শুরু হলো। কিন্তু আমরা চাচ্ছি না যে পুরো ভোকালের মধ্যে তো এরকম হলে হবে না, আমরা চাচ্ছি যে এইখান থেকে একটা ইফেক্ট হোক, ফেড ইফেক্ট। সেটার জন্য কি করতে হবে, এটাকে আমি আপ করে দিলাম। তো আমাদের এখানে নতুন একটা কি ফ্রেম করতে হবে, এগুলো এক একটা কি পয়েন্ট। তো আমি যদি এখানে মাউজের রাইট ক্লিক, মাউজের ডান পাশের যে বাটন ওটাই ক্লিক করি, এখানে একটা কি ফ্রেম তৈরি হয়ে গেল। এগুলো হচ্ছে মেইন কি ফ্রেম। এই বড়টা হচ্ছে বড় যে গোলটা, এই গোলটা হচ্ছে মেইন কি ফ্রেম, আর এই যে ছোট গোল জিনিসটা, এইটা হচ্ছে এই কি ফ্রেমের রিলেট কি ফ্রেম। এই জিনিসটা খেয়াল রাখবেন, এটা হচ্ছে মেইন কি ফ্রেম, আর এটার রিলেটিভ কি ফ্রেম হচ্ছে এটাতে আপনি এভাবে আপ ডাউন করতে পারবেন, কিন্তু এটাতে আপনি ফুল জিনিসটাকেই নাড়াচাড়া করতে পারবেন। তো আমরা ওই ফেড ইফেক্ট পাওয়ার জন্য কী হবো, এখানে কিন্তু আমি আবার মাউজের বাম পাশেরটা ক্লিক করে এখানে নড়াচড়া করতে পারবেন, আপনি কোথায় নেবেন, কোথার থেকে কাজটা করতে চাচ্ছেন। এখানে 1000টা আপনি দিতে পারবেন, যে কয়টা আপনার লাগে কি ফ্রেম।
আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু আমি অনেকবার আন্ডু করলাম, অনেকবার ব্যাকে আসলাম। এটা কীভাবে করবেন আপনারা? আপনারা যখন কাজ করছেন তখন অবশ্যই বুঝতে পারছেন, যখন আমরা ব্যাক আসি, যখন একটা ভুল হয়ে গেছে আমার এটাকে ব্যাকে আনবো, তখন কন্ট্রোল প্লাস জেড চাপি। কিন্তু এইটা যখন জানি না কয়জন এই বিষয়ে কাজ করছেন, সমস্যার কারণে কন্ট্রোল জেড দিয়ে ইউজ করছেন, তো এটা দেখবেন যে আপনার একবার ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনি এক ধাপ আগে আসতে পারবেন আপনার কাজের। কিন্তু যখন আপনি চাচ্ছেন যে না, আমার 2-3টে ভুল হয়ে গেছে, আমি 2-3টে আগে আসবো কাজের, ওটা কীভাবে করবেন? ওটা করতে হলে কন্ট্রোল প্লাস অল্ট প্লাস জেড, এই 3টে বারবার চাপতে হবে। যেমন আমি এটা দিয়ে এটা আর দেখেন আরও অনেকগুলো দিলাম, তো আমার ধরেন আমার এতগুলো ভুল হয়ে গেছে, এখন আমি চাচ্ছি যে আমার এই পয়েন্টটা আবার আসুক, এগুলো সব আউট হয়ে যাক। এটা কীভাবে করবো? আমরা কন্ট্রোল অল্ট প্লাস জেড, এই 3টে একবার, 2বার, 3বার, 4বার, 5বার, 6বার, যতবার চান আপনি ততবার আন্ডু করতে পারবেন, কাজগুলো ব্যাকওয়ার্ডে আনতে পারবেন। আচ্ছা, তো আমি এই ফ্রেমটা নিলাম, এখান থেকে নিয়ে আমি এইবারে রাখলাম। রাখার পর কি করব? এখন যদি আমি এইটাকে ডাউন করে দিই তাহলে কিন্তু আমার এইখান থেকে শো করতেছে। এর আগে কি ফ্রেমটা কোথায় ছিল? এর আগে কিন্তু এইখানে ছিল না, বরং ছিল এইখানে, যার কারণে এইটাই থেকে যখন আমি নিচে নামাই দিছি, এই মেইন কি ফ্রেম আর এই মেইন কি ফ্রেমটা একে অপরের সাথে সম্পর্কিত, মানে এটা যদি আমি নিচে নামাই দিই এর সাথে এই লাইনটা বজায় রাখবে। যেমন আমি এখানে একটা মেইন ফ্রেম ক্রিয়েট করলাম কিভাবে? মাউজের রাইট বাটন ক্লিক করে। যখন মাউজের রাইট বাটনটা ক্লিক করলাম তখন এটা মেইন কি ফ্রেমে যুক্ত হয়ে গেল আমার। তখন এইটার সাথে এটার সম্পর্ক, আমি যদি এটা ডাউন করি তাহলে এটা এরকম এটার সাথে সোজা লাইনটা বজায় রাখবে। আচ্ছা, এই কি ফ্রেমগুলো আবার ডিলিট করা যায় এইভাবে করে। এই কি ফ্রেমের উপরে আবার যখন আপনি রাইট ক্লিক করবেন তখন এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এখন কিন্তু এই মেইন কি ফ্রেম আর এইখানে মেইন কি ফ্রেম এই দুটো সংযুক্ত, দেখছেন? এখন কিন্তু এটার সাথে এটা লেগে আছে। আবার আমি যদি এখন চাই যে আমার এখানে মেইন কি ফ্রেম হবে এখানে, তখন আমি এখানে একটা চাপ দিয়ে করে নিলাম এখানে। এখন ফেড ইফেক্ট করার জন্য কি করব? এটা আমরা নিচে নামাই দিব। আর এইখানে যে গোল চিহ্নটা থাকে এই সাদা অংশের জন্য দেখতে পাচ্ছেন না, এই দেখেন কি বলছিলাম, এই ছোট গোল এই জিনিসটা হচ্ছে এই মেইন কি ফ্রেম, অর্থাৎ এই দুই কি ফ্রেমের মাঝখানের রিলেটিভ কি ফ্রেম। এটাকে আমরা কিভাবে কাজে লাগাবো? এটাকে একদম আমি নামাই দিব, আর ফেড ইফেক্টের জন্য এই জিনিসটার উপর মাউস রাখে এরকম উঁচা করে দিব, এই যে। তাহলে আমার এখানে এটা কি কি রিপ্রেজেন্ট করে এই জিনিসটা? অর্থাৎ এইখানে যে জিনিস আপনি দেখছেন ঘোলাটে একটা কালার হয়ে গেছে, এই ঘোলাটে কালার মানে এখানে ফুল সাউন্ড আছে আমার। আমরা কিন্তু কি করছিলাম? কি ফ্রেমের সময় কিন্তু ভলিউমে ক্লিক করছিলাম, অটোমেশনে এখানে ক্লিক করে কি করলাম? আমরা ভলিউমে ক্লিক করছিলাম। আবার দেখাচ্ছি, এখানে ক্লিক করে আমরা অটোমেটে যে ভলিউমে ক্লিক করছিলাম, যার কারণে আমরা ভলিউমের অ্যানিমেশন তৈরি করতে পারতেছি, অর্থাৎ ভলিউমে কি ফ্রেম দিতে পারতেছি। আচ্ছা, তো আবার এখানে যাই, এখানে আমরা এই রিলেটিভ কি ফ্রেম দিয়ে আমরা এইভাবে কাজ করতে পারি, অর্থাৎ সাউন্ডটা হালকাভাবে উঁচু হবে। এখন যদি শুনি দেখেন हमने माना हमने এটা বেশি কাছে হয়ে গেছে, আমরা আরেকটু দূরে দিব, দূরে দিয়ে এইভাবে করে রাখবো। এখন দেখি শুনি, हमने माना कि जन्नत बहुत है हंसी। এই যে এখন কিন্তু এটা একটা ফেড ইফেক্ট আমাদের রিপ্রেজেন্ট করতেছে, দেখেন। हमने माना कि जन्नत बहुत है हंसी छोड़ कर हम। আচ্ছা, তো এটা কিন্তু সাথে সাথে শুরু হয়ে গেল। আমরা এখন কি করব? এইখানেও একটা অটোমেশন দিব যেন এই সাউন্ডটা আস্তে করে উপর দিক চলে আসে, যাতে এই যে লাইন বাই লাইন জিনিসটা বোঝা না যায়, মনে হয় যেন একদম নিচ থেকে একটা সাউন্ড শুরু হয়েছে। তো আমরা এখানেও এটাকে আবার একটু কমাই দিব। এটাই দেখেন এখন কিন্তু কি ফ্রেমটা দেখা যাচ্ছে, ওটা ওই দিক চলে গেছে। তো এর জন্য আমরা কি করব? এই আমরা কিন্তু ভোকালে যখন ক্রিয়েট করলাম, ভোকালে যখন এই যে এগুলো কিন্তু ভোকাল ফাইল, প্রথম ক্লাসে এগুলো আলোচনা হয়েছে। ভোকাল ফাইলে যখন ক্লিক করব তখন আমাদের ভোকালের এই অপশনগুলো আসবে। আর এখানে যদি অটোমেশনের ইয়েতে ক্লিক থাকে, সিলেক্ট থাকে, তাহলে অটোমেশনের আমরা কাজ করতে পারবো। এখানে দেখেন যদি আমি ভোকালে ক্লিক করলাম, এখন কিন্তু এখানে মাউস রাখার পর কি ফ্রেম কিছুই আপনি দেখতে পাচ্ছেন না। তো আমি জানি যে এটা যদি না দেখাই তাহলে সবাই প্রশ্ন করেন যে ভাই কি ফ্রেম দেখা যাচ্ছে না কেন এরকম। তো এটা দেখাই দিচ্ছি, খেয়াল করে দেখেন। তো কি বললাম আমি? ভোকালে এটা যদি সিলেক্ট থাকে তাহলে ভোকালের এই ফাইলগুলো আপনি অ্যাক্সেস পাবেন। আপনি কি ফ্রেমে অ্যাক্সেস পাননি, এখন কি ফ্রেমের অ্যাক্সেস পাওয়ার জন্য কী করতে হবে? এইখানে যে কি ফ্রেমের ইয়েতে সিলেক্ট করতে হবে। এখন আমাদের দেখেন মাউস দিলাম, কি ফ্রেমগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, তো এইখান থেকে আমি ফেড একটা ইফেক্ট দিয়ে শুরু করলাম,
আর আমরা চাচ্ছি যে এই শেষ হবে ফেড একটা ইফেক্ট দিয়ে। এই জন্য কী করতে হবে, রাইট বাটন ক্লিক করলাম, একটা কি ফ্রেম নিলাম, মেইন কি ফ্রেমটা নিলাম, আর এই কি ফ্রেমটা নিচে নামাই দিলাম, একদম ভলিউম ডাউন করে দিলাম, আর এই রিলেটিভ কি ফ্রেম দিয়ে একটা ঢেউ দিলাম, একটা ফেড একটা ইফেক্ট তৈরি হয়ে গেল আমার। এই যে এই যে हंसी छोड़ कर हंसी छोड़ এখানে ছোড়ে, এই জোরে একটা শুরু হচ্ছে, তো আমাদের এখানেও একটা অটোমেশন লাগবে, অর্থাৎ এখানেও একটা ফেড ইফেক্ট লাগবে। তো আমরা এখানেও কি করব, এটাই কিন্তু আমরা, আচ্ছা অনেকে হয়তো নতুন জয়েন হয়েছেন আবার, আচ্ছা তো এটাকে কিন্তু আমরা ইউনিক করে নিছি, অর্থাৎ এর সাথে এখন কানেক্টেড না, এখন স্বাধীন। যদি কানেক্টেড থাকতো তাহলে কিন্তু এখন আর এটা সাউন্ড পাইতাম না আমরা। আচ্ছা এটা দেখাই, আমি কি বলছিলাম যে, তো চাচ্ছি আমরা যে এই ভোকালটাও অটোমেশন হয়ে শুরু হবে। এখানে যেমন একটা ফেড ইফেক্ট নিয়ে শেষ হয়েছে, এখানে একটা ফেড ইফেক্ট নিয়ে শুরু হবে। তো এইখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, এটাকে আমরা অফ করে দিই। তো আমি কি বলছিলাম, যদি একটা লাইন আরেকটা লাইনের সাথে কানেক্টেড থাকে, অর্থাৎ এই লাইনটা কিন্তু এই লাইনের সাথে কানেক্ট অবস্থায় ছিল, তো ওটা অফ করলেন কিভাবে? এই যে এই যে এই যে জি জি বুঝছি ভাইয়া। আচ্ছা এটা তো বোঝার কথা, শুরুর ক্লাসে এটা দেখাইছিলাম। আচ্ছা তো এইখান থেকে এই যে যতগুলো এরকম আপনি লাইটিং দেখবেন, এগুলো অফ করা মানে এক একটা অফ হয়ে যাবে। যেমন এখানে যদি আমরা দেখি, এই প্লাগইনগুলোর ক্ষেত্রে একই অবস্থা, এগুলো যদি আমি অফ করে দিই অফ হয়ে যাবে। আর আরেকটা ট্রিক্স দেখাই, সেটা হচ্ছে আমি যখন কন্ট্রোল চেপে এখানে ক্লিক করব, তখন দেখেন কি হলো, সবগুলো ট্র্যাক অফ হয়ে শুধুমাত্র এই ট্র্যাকটা বাজবে। আবার যখন কন্ট্রোল চেপে আমি ক্লিক করলাম, তখন সবগুলো আবার ওপেন হয়ে গেল। তো এই জিনিসটা কাজে লাগে তখন যখন অনেকগুলো আপনার ফাইল থাকবে, আপনি চাচ্ছেন যে এই ফাইলটা কী সমস্যা, আমি শুধু এই ফাইলটাই শুনবো, তখন জাস্ট কন্ট্রোল প্লাস ক্লিক করবেন, এটা ওপেন হবে। আবার এখানে কন্ট্রোল আরেকটা ক্লিক করবেন, সবগুলো ওপেন হবে। আচ্ছা কি বলছিলাম আমি, যে এখানে অটোমেশনতে যখন আমি ভলিউমটা ডাউন করে দিলাম, তখন এর সাথে যদি এই ফাইলটা কানেক্টেড থাকে কিংবা এই ফাইলটা কানেক্টেড থাকতো, তখন কিন্তু আমরা এটা শুনতে পারতাম না। কেন শুনতে পারতাম না? কারণ আমি তো এখানে অফ করে দিয়েছি সাউন্ডটা, এটা তো আমি আর আপ করিনি। তার মানে এর সাথে যত কানেক্টেড পরের লাইনগুলো আছে, এই লাইনগুলো ভলিউম অফ অবস্থায় আছে। তো আমি কি বলছিলাম, এই লাইনটা কিন্তু এই লাইনের সাথে কানেক্টেড আছে। এখন যদি শুনি, দেখেন এটা সাউন্ড হবে না, কিন্তু এটা সাউন্ড হবে। है हंसी দেখছেন, এটার কিন্তু কোনো সাউন্ড হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা তো এটাকে ভলিউম ডাউন করে দিছি, তো এটা কীভাবে সাউন্ড হবে? তো এর জন্যই যখন আমরা অটোমেশন নিয়ে কাজ করব, তখন যেই লাইনটার কাজ করব, আচ্ছা তখন আমরা যেই লাইনটার কাজ করব, ওই লাইনটাকে অবশ্যই নতুন একটা ইউনিক লাইনে ক্রিয়েট করতে হবে, অর্থাৎ স্বাধীন একটা লাইন ওকে বানাইতে হবে। আচ্ছা তা আমরা এখন কি করব, এই অটোমেশনটা হয়ে গেছে আমাদের, আমরা এখন চাচ্ছি যে এইখানে একটা অটোমেশন তৈরি করব। কীভাবে করব? আবার একই প্রসেস, এখানে দিলাম অটোমেটে দিয়ে ভলিউমে ক্লিক করলাম, আমাদের অটোমেশনের ইয়েটা চলে আসলো। এখন আমরা কি করব, এখানে দেখেন আমি যখন এটা সিলেক্ট করব, তখন কিন্তু নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। আমরা কি করলাম, এখানে একটা অটোমেশন তৈরি করলাম। আমরা তৈরি করার পর কি করব, আমরা চাচ্ছি যে এইখানে আরেকটা অটোমেশন ফেড ইফেক্ট ক্রিয়েট করব। এর কারণে কি করব, উপরে যে প্রসেসগুলো দেখালাম ঠিক সেম প্রসেসে এখানে কাজ করব। কি করব, এখানে একটা মেইন কি ফ্রেম নিব, নেওয়ার পর এই কি ফ্রেমটা ডাউন করে দিব ভলিউম, আর এই রিলেটিভ কি ফ্রেমটা দিয়ে আমরা এখানে এই একটা ইফেক্ট ক্রিয়েট করবো, অর্থাৎ ফেড একটা ইফেক্ট, যে এইভাবে সাউন্ডটা আমার আপ হবে এইভাবে করে। তো এখানে যেন আমি এই ইফেক্টটা দিলাম। এখন যদি আমি শুনি জিনিসটা, আচ্ছা অবশ্যই এটাকে যেই ট্র্যাকে দিবেন ওই ট্র্যাকটা ফাইন করে দিতে হবে। আচ্ছা है हंसी छोड़ कर हम मदीना बहुत है मान हमने माना कि जन्नत बहुत है हंसी छोड़ कर हम मदीना। এই যে, তো কি দেখলাম আমরা, যে এখানে একটা ফেড ইফেক্ট তৈরি হয়ে গেল, সাউন্ডটা আস্তে করে আপ হয়ে গেল, যার দ্বারা কি হলো, যে আগে যেরকম শুনতে মনে হচ্ছিল যে এই লাইনটা শেষ হওয়ার সাথে সাথে যেন এই লাইনটা জোরে একটা ধাক্কা দিয়ে সামনে আসতেছে, তো এই জিনিসটা এখন আর হচ্ছে না। কেন হচ্ছে না? ফেড একটা ইফেক্ট দেওয়ার জন্যে। আর ফেড ইফেক্ট আমরা কেমনে দিলাম? অটোমেশনের মাধ্যমে। আচ্ছা তো ক্লাসে ছিলেন কয়েকজন মাত্র ছিল, অটোমেশন সম্বন্ধে হয়তো এখন ক্লিয়ার আপনারা। জি ভাইয়া।
আচ্ছা, তো এইটাই মূলত অটোমেশনের কাজ। এই সেম প্রসেসগুলো আপনার সব জায়গায় কাজ হবে। আমি জাস্ট এই 2 ভোকালে দিলাম, আপনি অন্য একটা ভোকালে দিতে পারেন, কিংবা কোনো একটা ভোকালের মধ্যে হঠাৎ করে একটা হামিং চলে আসতে পারে। তো ওই হামিংটা কিন্তু দেখবেন যে একটা লাইন চলাকালীন অবস্থায় নিচ থেকে আস্তে করে একটা হামিং শুরু হয়ে যায়। শুরু হওয়ার পর একটা লাইনে গ্যাপ থাকে, তারপর ওই হামিংটা শেষ হওয়ার পর লাইনটা শুরু হয়। তো এই জিনিসগুলো ক্রিয়েট করার জন্য তখন আপনার অটোমেশন তৈরি করা লাগবে, অর্থাৎ ওই হামিংয়ে একটা ফেড ইফেক্ট দিবেন, যে এই লাইনটা শেষ হবে, শেষ যতক্ষণ না হবে ততক্ষণ হামিংটা আস্তে করে সাউন্ড চলবে, আর লাইনটা শেষ হলে ওই হামিংয়ের সাউন্ডটা বেড়ে যাবে অটোমেটিক্যালি। তো এই অটোমেটিক্যালি কীভাবে বাড়বে, এই জিনিসগুলো তৈরি করার জন্য আপনার কি ফ্রেমিং করতে হবে অটোমেশনের মাধ্যমে। বুঝতে পারছেন, এইটাই হচ্ছে মেইনলি অটোমেশনের কাজ। আর এইভাবে অটোমেশনের কাজগুলো করতে হয়। তো আমি যে ভোকালে দেখালাম, শুধুমাত্র ভোকালে ইউজ করবেন তা না, এটা যখন প্যাডিংয়ে আমরা কাজ করব, প্যাডিং নিয়ে, তখন প্যাডিংয়েও এই জিনিসগুলো ইউজ করতে হবে। যে প্যাডিং যখন আস্তে করে শুরু হবে, মেলোডি বলা হয়, মেলোডি তৈরি করবেন যখন আপনারা, তখন যখন আস্তে করে শুরু হবে তখন আমরা চাইবো যে ভলিউমটা নিচ থেকে হালকা হয়ে ফেড একটা ইফেক্ট দিয়ে উপরে আসুক সাউন্ডটা। তো ওই জিনিসগুলো হচ্ছে এই অটোমেশন দ্বারা তৈরি করতে হয়। অটোমেশনের কাজ আপনাকে শিখতে হবে, কারণ এটা সবগুলো নাশিদের মধ্যে আপনাকে এটা কাজে লাগাতেই হবে। আপনি সাউন্ড আপ ডাউন করবেন, কোথাও কোথাও সাউন্ড কমাবেন, কিংবা এই একই প্রসেস কাজ করে আপনি বিভিন্ন ক্রিয়েটিভিটি আপনি ইউজ করতে পারেন। অর্থাৎ দেখা যাচ্ছে আমি একটা ডিলে চাচ্ছি যে এই সাউন্ডটা আমার রিপিট হয়ে আসবে, যে আমি চাচ্ছি না যে আমার সম্পূর্ণ ভোকালে ডিলেটা কাজ করুক, আমি চাচ্ছি যে আমার যে ডিলে, অর্থাৎ সাউন্ডটা রিপিট হয়ে আসবে, এই রিপিটেড সাউন্ডটা শুধুমাত্র লাইনের শেষেই শোনা যাবে। অর্থাৎ লাইনের শেষে যে এই ডিলেটা আসবে শুধুমাত্র আমরা সেটা শুনবো, পুরো লাইনের ডিলেটা আমরা শুনবো না। সেটার জন্য আপনারা এই একই প্রসেস কাজ করতে পারবেন। কীভাবে কাজ করবেন সেটা একটু শর্টকাটে দেখাই। যে আমি এটা রিভার্ব ইউজ করলাম, তারপরে যদি দেখেন একটা ডিলে নিই, আমি ডিলে 3 নিলাম, এখানে এটা দিয়ে এই প্রসেসগুলো অবশ্যই আপনারা জানেন যারা ক্লাসগুলো করছেন, ডিলেতে দেখাইছি। हमने माना कि जन्नत সাউন্ডটা বাড়াই দিই যাতে বুঝতে পারেন। हमने माना कि हमने माना कि जन्नत बहुत है हंसी। লাস্টে যে বহুত হে হাসি, আমি চাচ্ছি যে ফুল আমার ভোকালে এই ডিলেটা কাজ করবে না, বরং লাস্টে যায় এই ডিলেটা কাজ করবে। তো এই জিনিসটাকেও আমরা অটোমেশনের দ্বারা কন্ট্রোল করতে পারি। কীভাবে করব আমি দেখাইলাম। অটোমেশন কয়েকভাবে করা যায়, সেটা হচ্ছে ভোকালের উপরই অটোমেশন করলাম আমরা, এই প্রসেসটা বেশি ইউজ হয়। আর যখন আমরা প্লাগইনগুলোর মধ্যে অটোমেশন করব, এটা কিন্তু এই যে অটোমেশনের কথা আমি মাত্রই বললাম, এটা কিন্তু ভোকালের উপর অটোমেশন না, এটা হচ্ছে প্লাগইনের উপর অটোমেশন। অর্থাৎ আমি ডিলেটাকে আমার কন্ট্রোলে আনতে চাই, যে ডিলেটা এই টাইমে কাজ হবে, এই টাইমে কাজ হবে না। তো এই জিনিসগুলো যখন আমরা করব, তখন আমাদের অটোমেশনটা করতে হবে হচ্ছে এই যে ডিলে প্লাগইনটা আছে, এই প্লাগইনে এখানে দেখেন সাউন্ড আপ ডাউনের একটা অপশন আছে। তো এইখানে যায় যখন আমরা রাইট ক্লিক করব, তখন আমাদের এইখানেও ক্রিয়েট অটোমেশন ক্লিপ এই অপশনটা আমরা পেয়ে যাচ্ছি। তো দেখেন আমি যখন ক্রিয়েট অটোমেশন ক্লিপে চাপ দিচ্ছি, তখন এই যে ডিলে 3 মিক্স লেভেল, ডিলে 3 একটা অটোমেশন ফাইল আমাকে দিয়ে দিল। তো আমাদের এত বড় লাগবে না, আমরা এটাকে ছোট করে কমায় আনি, ধরে এই পর্যন্ত আনলাম, কিংবা এই পর্যন্ত আনলাম। তো আমি চাচ্ছি কি, যে এই যে ডিলে ইফেক্টটা আছে, এই ইফেক্টটা শুধুমাত্র লাস্টে আমার কাজ করবে। তো এই জন্য আমাদের কী করতে হয় বলেন তো, ওই একই কাজ, অর্থাৎ আমি এখান থেকে সাউন্ডটা কমাই দিব, এইখানে আমি সাউন্ডটা বাড়াই দিব, যাতে ডিলের সাউন্ডটা এইখানে এসে আমি শুনতে পারি লাইনের শেষে এসে। তো এখানে একটা কি করব, মেইন একটা কি ফ্রেম নিব, এখানে একটা কি ফ্রেম নিলাম, এখান থেকে একদম আমি ডাউনে করে দিলাম, এটাকে ডাউনে করে দিয়ে আমি চাচ্ছি যে এখানে চাইলে আরেকটা নিতে পারেন মেইন কি ফ্রেম, তারপর রিলেটিভ কি ফ্রেম দিয়ে আমরা এখানে হালকাভাবে উঁচা করে দিব। উঁচা করে দিয়ে আমরা চাই যে এই যে পরের লাইনটা শুরু হবে, এই লাইনটা ধরেন আমি একটু দূরে দিলাম। আচ্ছা, এই জিনিসটা কীভাবে করলাম, কন্ট্রোল চেপে যখন সিলেক্ট করবেন তখন আপনি কিন্তু এই লাইনগুলো প্রত্যেকটা ভোকাল সিলেক্ট করতে পারবেন, কন্ট্রোল চেপে মাউজে ক্লিক করে এইভাবে করে। আচ্ছা, আমি এটা সিলেক্ট করে একটু দূরে সরাই দিলাম। তো আমি চাচ্ছি যে এই যে ডিলে ইফেক্টটা আছে, এই ইফেক্টটা হালকাভাবে এখানে কাজ করে এখানে আবার ডাউন হয়ে যাবে। তো কী করবো, আমরা এখানে একটা মেইন কি ফ্রেম নিয়ে এখান থেকে সাউন্ডটাকে কমাই দিলাম। এখন যদি শুনি তাহলে দেখেন, माना कि जन्नत बहुत है हंसी।
দেখছেন বিষয়টা খেয়াল করছেন যে এখানে কিন্তু ডিলে কাজ করতেছে না আমার। माना के जन्नत बहुत है हसी हसी बहुत है हसी के जन्नत बहुत है हसी তো এই যে এইরকম কাজ করতে পারবেন আপনারা অটোমেশন দ্বারা, যে এখানে আমি ডিলের প্লাগইনের সমস্ত কাজ অফ করে দিলাম, এইখানে এসে আমার ডিলের জিনিসটা একদম ভলিউম আপ হয়ে যাবে। আপনারা যদি এইখানে খেয়াল করেন তাহলে দেখবেন যে এটা কিন্তু একটা অ্যানিমেশনের মতো কাজ করতে হয়, যে শুরুতে ক্লাসের শুরুতে বলছিলাম যে আমরা এর দ্বারা অ্যানিমেশনের মতো কাজ করতে পারি। তো দেখবেন এখানে যখন লাইন বাই লাইন যাবে এখানে এসে এই সাউন্ডটা আপ হয়ে যাবে। দেখেন के এখানে তাকান, जन्नत बहुत है हसी দেখছেন এটা কিন্তু আমি মাউস দিয়ে করলাম না, এটা অটোমেটিক হয়ে গেল, ভলিউমটা আপ হয়ে গেল। কেন আপ হয়ে গেল? কারণ এর আমরা অ্যানিমেশন এখানে করে রাখছি, কি ফ্রেমিং করে রাখছি যে তুমি এখানে যা ভলিউম আপ হয়ে যাবা। তো এইটাই মূলত হচ্ছে অটোমেশন। এই জিনিসটাকে কাজে লাগায় আপনি বিভিন্ন ক্রিয়েটিভিটি ইউজ করতে পারেন, বিভিন্ন প্লাগইনের ক্ষেত্রে, বিভিন্ন ভোকালের ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় যায় এই অটোমেশন দ্বারা নিজের ক্রিয়েটিভিটিতে আপনাকে এই প্রসেসগুলো কাজে লাগাইতে হবে। তো আজকের ক্লাস মূলত এই অটোমেশনের উপরে ছিল। অটোমেশনটাকে ভালোভাবে অবশ্যই আয়ত্ত করবেন, প্র্যাকটিস করবেন, যাতে করে অটোমেশনের এই কি ফ্রেমিংয়ের উপর আপনার আয়ত্ত চলে আসে, যাতে করে এর দ্বারা আপনি বিভিন্ন ক্রিয়েটিভিটি দিয়ে নিজস্বভাবে কাজ লাগাইতে পারেন, এটাকে ভোকালের ক্ষেত্রে হোক, প্লাগইনের ক্ষেত্রে হোক, এইভাবেই। আচ্ছা, তো আজকে মূলত এটাই ছিল অটোমেশন সম্পর্কে আলোচনা। তো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যালো, জি ভাইয়া। জি, বুঝতে পারছেন অটোমেশন সম্পর্কে এখন ক্লিয়ার? জি এখন ক্লিয়ার, সমস্যা হলে আবারও জানাবো। যাক, এই জিনিসটা ক্লিয়ার আরও হবেন যখন আপনি কাজে লাগাবেন কিংবা প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে আরও বিভিন্ন সমস্যা হয়তো বেরোতে পারে। এই জন্য অবশ্যই সমস্যা না হওয়ার কথা যেভাবে বুঝাইলেন মাথায় ঢুকে গেছে আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। তো এইগুলো হচ্ছে মূলত বুঝছেন প্রসেস। এই প্রসেসগুলো আপনি যখন আপনার ফুল মাথার মধ্যে সম্পূর্ণ প্রসেসটা থাকবে, তখন আপনি কাজ করার সময় আপনার মাথায় বলে দিবে যে এখানে এই জিনিসটা করলে হয়তো ভালো হয়, দেখি কেমন হয়, এক্সপেরিমেন্টটা করে দেখি কেমন হয়। যখন করতে যাবেন একটা এক্সপেরিমেন্ট করলেন, ভালো লাগলো না, আরেকটা এক্সপেরিমেন্ট করবেন, তখন দেখবেন যে আরও সুন্দর শোনা যাচ্ছে। তো এই প্রসেসগুলো ইউজ করে মূলত করতে হয়, আর বাকিটা হচ্ছে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটির উপর। কিন্তু আচ্ছা, এখন শেয়ার করছেন স্ক্রিন, কি ভুল করে শেয়ার করছেন কিনা জানি না। আচ্ছা, তো এটাই মূলত অটোমেশনের উপর ছিল। আর কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলবেন। আমরা ইনশাআল্লাহ নেক্সট থেকে হচ্ছে আলোচনা করব মিউজিক থিওরি নিয়ে, পিয়ানো নিয়ে। আচ্ছা, অনেকে বলতে পারেন যে ভাই মিউজিক টিউজিক এগুলো তো হারাম জিনিস, এগুলো কীভাবে কী করব। তা আচ্ছা, হারাম জিনিস এগুলো হারাম কখন হবে? যখন আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করব। আর ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে প্যাডিংয়ে যখন আমরা কাজ করব, অমিনস্পায়ার নাম সবাই শুনছেন, আলোচনা হয়েছে অমিনস্পায়ার জিনিসটা কী। তো অমিনস্পায়ারের মধ্যে ভোকাল কিছু থাকে, আপনি নিজস্ব ভোকাল ক্রিয়েট করেও প্যাডিং তৈরি করতে পারবেন। কখন পারবেন? যখন আপনার মিউজিক সম্পর্কে একটা ধারণা থাকবে। আর ওই মিউজিকের ক্ষেত্রে যখন আমরা পিয়ানো ইউজ করব, তখন কিন্তু এটা অবশ্যই হারাম হচ্ছে, কারণ পিয়ানো একটা হারাম ইনস্ট্রুমেন্ট। তো ওইগুলোর ক্ষেত্রে আমরা মানুষের ভোকাল দিয়েই একটা প্যাডিং তৈরি করতে পারবো, যদি আমাদের মিউজিক থিওরি সম্পর্কে ধারণা থাকে। ধরেন মিউজিক থিওরিতে একটা হারমোনি আপনি ইফেক্ট করবেন, ক্রিয়েট করবেন একটা হারমোনি সাউন্ড, যে হারমোনি একটা প্যাডিংয়ে তৈরি হবে আপনি নিজের ভোকাল দিয়ে। তো ভোকালের এই হারমোনি তৈরি করার জন্য এক লাইনই 3-4 বার রেকর্ড করতে হবে, সেটা হচ্ছে এক একটা লাইন এক একটা স্কেলে রেকর্ড করতে হবে। তো এই স্কেলগুলো আপনি কীভাবে বুঝবেন? এই জিনিসগুলো জানতে হলে আপনাকে মিউজিক থিওরির সম্পর্কে ধারণা থাকতে হবে। তো এর কারণে আমরা কালকে পিয়ানো নিয়ে হালকা পাতলা আলোচনা করব, যে পিয়ানোতে কোন স্কেল কোথায় পাবেন, কোন স্কেলগুলো কীভাবে ডিজাইন করতে হয় প্যাডিংয়ের ক্ষেত্রে। এগুলো নিয়ে ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আলোচনা শুরু হবে মিউজিক থিওরি। এই মিউজিক থিওরির উপর কয়েকটা ক্লাসই হবে, কারণ এটা হচ্ছে মেইন। অনেকেই হয়তো রিভার্ব দিয়ে নাশিদ তৈরি করতে পারেন, কিন্তু প্যাডিংয়ের ক্ষেত্রে যায় অনেকেই আটকে যায়। কারণ এই প্যাডিংয়ের যে কর্ড প্রোগ্রেশন জিনিসটা, এই জিনিসটা আমিও শুরুতে ইউটিউবে অনেক ঘাটাঘাটি করছি, গুগলে ঘাটাঘাটি করছি। সব বড় বড় মিউজিক প্রডিউসার যারা আছে, গান বানায়, তারা দেখায় তাদের বিট তৈরি করা, আপনার বেস তৈরি করা, এগুলো। কিন্তু নাশিদের জন্য একটা ডেডিকেটেড যে একটা গাইডলাইন দিবে, এখন পর্যন্ত কেউ দেয়নি। জানি না কেন এরকম ইউটিউবে নাই, কেন সেটা জানি না।
তো এখানে যাই আর কি অনেকে আটকে যায় যে কর্ড প্রোগ্রেশনটা কীভাবে করবো, আমি প্যাডিংটা কীভাবে করব। তো এই জন্য মিউজিক থিওরিটা আপনার জানা থাকা অনেক গুরুত্বপূর্ণ। তো এই মিউজিক থিওরি সম্পর্কে যখন আপনার ধারণা থাকবে তখন আপনি সহজেই প্যাডিং তৈরি করতে পারবেন। আর আমরা লাস্টে তো অবশ্যই যেটা ওয়াদা করছিলাম যে প্যাডিংয়ের একটা টেমপ্লেট দিয়ে দেব, যার দ্বারা সহজে আপনি জাস্ট ক্লিক করে ধরে আনে বসাবেন, আপনার ওই স্কেল অনুযায়ী একটা প্যাডিং তৈরি হয়ে যাবে। তো এটাও আপনি যখন কাস্টমাইজ করতে যাবেন তখন এর জন্য আপনার কিন্তু মিউজিক থিওরি সম্পর্কে ধারণা থাকতে হবে। তো এর কারণেই মিউজিক থিওরি নিয়ে আমরা নেক্সটে আলোচনা করব, কিন্তু হারাম ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা কাজে লাগাবো না, জাস্ট আমরা ওদেরকে জানবো। আমরা কাজে লাগাবো কি দিয়ে, আমরা ভোকাল কাজে লাগাবো যেটা হালাল। ঠিক আছে? আচ্ছা, তো আজকে ক্লাস মূলত এতটুকুই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। নেক্সট থেকে আমরা মিউজিক থিওরি নিয়ে আলোচনা করব।